মাগুরার চাঞ্চল্যকর আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, বাকি 3 জন খালাস, বাদীপক্ষের অসন্তোষ। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। অবৈধ ভারতীয়দের ফেরত পাঠাবে বাংলাদেশ বলে স্বরাষ্ট্র উপদেষ্টা, জানানো হয়েছে পুশিনের প্রতিবাদ। আওয়ামী লীগের অপরাধীদের বিএনপিতে স্থান হবে না, চট্টগ্রামে আমির খসরু, খুলনায় শুরু বিএনপি তারুণ্য সমাবেশ। খুলনার ট্রাক্টর এবং লরির মুখোমুখি সংঘর্ষে 3 প্রাণহানি, দিনাজপুরে মাইক্রোবাস মোটরসাইকেল সংঘর্ষে 2 হোটেল শ্রমিকের মৃত্যু। এবং কিশোরগঞ্জে বজ্রপাতে প্রতি বছরে বাড়ছে ক্ষয়ক্ষতি, 5 বছরে শতাধিক মানুষের প্রাণহানি, দৃশ্যমান পদক্ষেপ না থাকায় শঙ্কা। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। চাঞ্চল্যকর মাগুরায় আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আর খালাস পেয়েছেন হিটু শেখের 2 ছেলে এবং স্ত্রী। মাগুরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় প্রদান করেন। মাত্র 14 কার্যদিবস শেষে এই মামলায় রায় দিলেন আদালত। তবে এই রায় অসন্তোষ জানিয়েছে আসিয়ার পরিবার। সহকর্মী পঙ্কজ রায়ের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বোনের বাড়িতে গিয়ে চলতি বছরের 6 মার্চ ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় আসিয়া। 13 মার্চ ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে শনিবার এই মামলার রায় ঘোষণা করে মাগুরা জেলা নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে প্রধান আসামি হিটু শেখের ফাঁসির আদেশ দেয়া হয়। তিনি আসিয়ার বোনের শ্বশুর। হিটু শেখের 2 ছেলে ও স্ত্রীকে খালাস দেয়া হয়। আজকে এই বিজ্ঞ বিচারিক আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কিছুক্ষণ পূর্বে এই ঘোষিত রায়ের মাধ্যমে আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। তবে রায় পর্যালোচনা করে পরে আপিল বিভাগে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে উপযুক্ত কর্তৃপক্ষের সাথে আলোচনা এবং ইনস্ট্রাকশনসের ভিত্তিতে প্রয়োজনে উচ্চ আদালতে ওই অ্যাকুইটেড অ্যাকিউজদের কনসার্নে অ্যাপিল করা হয়। তবে এ রায়ে সন্তুষ্ট নন আসিয়ার পরিবার। 3 জনকে খালাস দেয় নারাজ তারা। গত 15 মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মূল আসামি হিটু শেখ। 13 এপ্রিল 4 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষের মতে এটি শুধু মামলা শেষ নয়, বরং নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা। বিচারে দেরি হলেও ন্যায় বিচার শেষমেশে আসে। এই রায় তারই বাস্তব প্রমাণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত থেকে পুশিনের মাধ্যমে আসা ভারতীয়দের যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। শনিবার সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে বিজিবির ভাইজিং ভাসমান বিওপি উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। ভারতের পুশিনের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে, আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটার একটা প্রপার চ্যানেল আছে। যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই। আমরা কিন্তু কাউরে পুশিন করি না। তো এই জন্য তাদেরও বলা হচ্ছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠান। গতকালকে আপনারা দেখছেন যে সে ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্তেও কিন্তু তারা পুশিনের চেষ্টা করছে, বাট বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারে নাই। আমাদের কাছে চিঠি লিখে হয়েছে, এবং আমিও যে আমাদের যে অ্যাম্বাসেডার আছে তাদের সাথে আমি কথা বলছি, ডিপ্লোম্যাটিক লেভেলে যেন এই জিনিসটা সমস্যার সমাধান করা হয়। বাংলাদেশেও অবৈধ ভারতীয় একেবারে নাই আমি বলবো না, বাট আমি আপনাদের অনুরোধ করব যদি থাকে আপনারা আমাকে একটু জানান, আমরাও যেন প্রপার পথে পাঠাইতে দিতে পারি। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের স্থান বিএনপিতে নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে যারা অপকর্মে যুক্ত ছিল না এবং বিএনপি নেতাকর্মীদের হয়রানি করেনি তাদের বিএনপি সদস্য করা যাবে বলে জানান তিনি।
শনিবার দুপুরে চট্টগ্রাম বিএনপি কার্যালয়ে দলের সদস্য ফর্ম বিতরণ এবং সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, দেশের বৃহত্তর অংশকে বিএনপি সদস্য করতে হবে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, যারা প্রতিযোগিতায় আসতে চায় তারা বিএনপির সাথে পারবে না। কোনো ষড়যন্ত্র দলের অগ্রযাত্রার পথে বাধা হতে পারবে না বলেও জানান তিনি। আমরা জানি একটা অদৃশ্য শক্তি কাজ করছে, আমরা জানি আমাদের ভোটে বাধা হয়ে দাঁড়াতে পারে কেউ কেউ। আজকে সে অদৃশ্য শক্তি কিছুটা হলো আমরা দেখছি, কালো আবরণে তারা এই সমাজের মধ্যে রাতের আধারে বলেন দিনের আলোতে বলেন মাঝে মাঝে উঁকি মারে, আমরা চিনি তাদেরকে। এখন একজন ভালো লোক, সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না, বাট হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না সে কাকে ভোট দিছে, আমরা জানি না। কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের তো হতে কোনো বাধা নেই। খুলনার সার্কিট হাউস মাঠে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শুরু হয়েছে তারুণ্য সমাবেশ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসেছে খুলনা এবং বরিশাল বিভাগের নেতাকর্মীরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। দেখছেন এবং কি বলছেন নেতাকর্মীরা? পর্বটি অনুষ্ঠিত হয়েছে এবং এই পর্বে এই যে সমাবেশ, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, সেই সমাবেশের থিম সং বিভিন্ন দেশপ্রেমের এবং উদ্দীপ্ত করতে নেতাকর্মীদের বিভিন্ন গান পরিবেশন করা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এই সমাবেশকে কেন্দ্র করে বিপুল সংখ্যক নেতাকর্মী এই সাংস্কৃতিক ময়দানে উপস্থিত হয়েছেন এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু সময় এই যে পর্ব, আজকের যে সমাবেশ, সেই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা এখানে বিএনপির একজন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের সাথে কথা বলবো। আমরা জানতে চাইবো আজকে এই খুলনায় দীর্ঘদিন পর যে এই সমাবেশে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন দেখছেন এবং এই সমাবেশ থেকে কি বার্তা দিতে যাচ্ছেন আপনারা? ধন্যবাদ আপনার দেশ টিভিকে। আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান তরুণদের কথা চিন্তা করে বর্তমান যে তারুণ্যের যে জয়, সেই চিন্তাকে লালন এবং ধারণ করে উনি বিভিন্ন বিভাগীয় পর্যায়ে আপনার এই যে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সমন্বয়ে যে তারুণ্যের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে সমাবেশের যে আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন, তার জন্য দেশনায়ক জনাব তারেক রহমানকে অন্তরের অন্তঃস্থল থেকে, যুব সমাজের পক্ষ থেকে, তরুণ সমাজের পক্ষ থেকে, এই দেশের মানুষের সকলের পক্ষ থেকে আপনার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন সারা বাংলাদেশের তরুণরা যদি রাজনৈতিক সচেতন হয়, তাহলে বাংলাদেশের আগামী দিনের যে স্বাধীনতা, যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বকে কেউ ভুলণ্ডিত করতে পারবে না এবং আগামী দিনে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র ইনশাআল্লাহ দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সমূলে উৎপাট করে আগামী দিনে বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক ভোট প্রয়োগ করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং নতুন যে সরকার গঠিত হবে সেই সরকারের প্রধানমন্ত্রী হবে আগামী দিনের রাষ্ট্রনায়ক, তারুণ্যের প্রতীক আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান। আপনারা জানেন খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের হাজার হাজার নেতাকর্মীরা আজকে সমবেত হয়েছে। শুধু নেতাকর্মী না, এই দেশের যে তরুণ সমাজ, সেই তরুণ সমাবেশের একটি ঢল নেমেছে। খুলনা শহর আজকে অচল হয়ে গেছে। তো আমাদের এই নেতার
ডাকে, দেশ নায়ক জনাব তারেক রহমানের ডাকে সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছে। ইনশাল্লাহ তরুণদের জয় ইনশাল্লাহ হবে হবে, এই আশা এবং প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে এই সমাবেশের আজকের এই সমাবেশের মূল আনুষ্ঠানিকতা, সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং নেতাকর্মীরা যারা উপস্থিত রয়েছেন এখানে, তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আগামী দিনের ভবিষ্যৎ যে বাংলাদেশ নতুন করে গড়ে তোলা হবে, সেই বাংলাদেশের যেই নীতি তৈরি করা হবে, সেই নীতি নির্ধারণী কাজগুলোতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার পাশাপাশি দীর্ঘদিন ধরে যে অধিকার বঞ্চিত তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মের ভোটাধিকার নিশ্চিতের পথ ত্বরান্বিত হবে এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে, এমনটি কিন্তু দাবি করছেন এই সমাবেশে অংশ নেওয়া নেতা কর্মীরা। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনার সার্কিট হাউস মাঠ থেকে তারুণ্য রাজনৈতিক সমাবেশের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার সম্রাট, তামিম এবং পলাশের গ্রামের বাড়ি মাদারীপুর। তিনজনই মাদক সেবন সহ নানান অপকর্মে জড়িত বলে জানিয়েছেন এলাকাবাসী। উগ্র মেজাজি তামিমের বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ হয়ে প্রায় বছরখানেক আগেই তাকে গ্রাম ছাড়া করেছিলেন তারা। ছাত্র হত্যায় তাদের সম্পৃক্ততা থাকলে শাস্তি নিশ্চিতের দাবি এলাকাবাসীর। সহকর্মী শিবশঙ্কর রবি দাসের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যায় গ্রেপ্তার হওয়া তিনজনের বাড়ি মাদারীপুরে। সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মণী গ্রামের বাসিন্দা তামিম মাদক সেবন ও বিক্রি সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকায় বছরখানেক আগে তাকে গ্রাম ছাড়া করে এলাকাবাসী। এরপর ঢাকায় এসে গাজীপুরের টঙ্গী এবং ফার্মগেট এলাকায় ফুটপাতে পোশাকের ব্যবসা শুরু করেন। পরে তার বন্ধু একই গ্রামের বাসিন্দা পলাশকে কাজ দেবে বলে ঢাকায় নিয়ে আসেন। একমাত্র মেয়ের কিডনিজনিত রোগের চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাওয়া পলাশও থেকে যায় তামিমের কাছে। অপরদিকে তামিমের বাল্যবন্ধু একই জেলার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর এলাকার বাসিন্দা সম্রাট মল্লিকও তামিমের সঙ্গে ব্যবসার কথা বলে কিছুদিন আগেই ঢাকায় আসেন। 2022 সালে গঠিত নবগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে তার নাম থাকলেও স্থানীয় বিএনপির সভাপতি তার দলীয় পদবীর বিষয়টি এড়িয়ে যান। জাতীয়তাবাদী দলের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ পূর্বে করছে। সে বিএনপি বা অঙ্গ সংগঠনের কোন কমিটির সাথে যুক্ত ছিল? এইটা দাদা আমার এই মুহূর্তে জানা নাই, মনেও করে না। বুড়া মানুষ, পার্টি অফিসেও কম আসি। তবে গ্রেপ্তার হওয়া যুবকদের পরিবারের দাবি তারা নির্দোষ। আমার হাজব্যান্ড এসবের মধ্যে জড়িত না, কারণ আমার হাজব্যান্ড ফুটপাতে ব্যবসা করে, তার গাজীপুরও ব্যবসা ছিল। তো কিছুদিন আগে, প্রায় 20-25 দিন আগে শুধু এখানে দোকান নিয়েছে নতুন অবস্থা। নির্দোষ লোকগুলার যে এই যে হেনস্থা স্বীকার করতেছে, এটা আদৌ ঠিক? আদৌ তো ঠিক না। এটা সুস্থ একটা তদন্ত হোক, আমরা এটার বিচার চাই। বাড়িঘর পুড়ে দিছে, আমার আলমারির ভিতরে 7 লাখ টাকা ছিল এবং আমার জিনিস গয়না 2 ভরি স্বর্ণ ছিল, আমি কিছুই করতে পারিনি। সাম্য হত্যায় গ্রেপ্তারের পর 14 মে রাতে তামিমের বাড়িতে আগুন দিয়ে 2টি ঘর পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। এই ঘটনার পর সম্রাটের বাড়ির সামনে নিয়মিত পুলিশের অবস্থান দেখা যায়। প্রকৃত আসামি হলে তাদের বিচারও চান এলাকাবাসী। তামিম এলাকার খুবই খারাপ লোক ছিল, সব উল্টাপাল্টা কাজও এলাকায় করতো। এলাকার থেকে সব জনগণের দাওয়াই দিছে, তারপরে দূরে গেছে। যা একটু উচ্ছৃঙ্খল ছিল, একটু এলাকায় গেন্দাম গুন্দাম করতো, ঠিক আছে, নেশামেশা করতো। সঠিক তদন্তের মাধ্যমে ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। খুলনা সাতক্ষীরা মহাসড়কে মাহেন্দ্র এবং জ্বালানি তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 3 জন, আহত হয়েছে আরও অন্তত 6 জন। শনিবার সকাল 11টার দিকে ডুমুরিয়া উপজেলার গোল্লা নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কয়রা উপজেলার মসজিদের ইমাম হাফেজ মইনুল ইসলাম আহমেদ রশিদ এবং মাহেন্দ্র ড্রাইভার রফিকুল ইসলাম। ফায়ার সার্ভিস জানায়, মাহেন্দ্র এবং জ্বালানি তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 1 জন নিহত হয়, আহত হয় আরও 7 জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। এর আগে রাত 1টায় দিনাজপুরে ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ি পৌরসভা এলাকায় মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন হোটেল শ্রমিক নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের 8 দিনের মাথায় খুন হয়েছেন স্বামী।
গ্রেফতার করা হয়েছে স্ত্রীকে। শনিবার সকালে নিহত মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গভীর রাতে পৌর এলাকার মসজিদের পাড়ায় এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানিয়েছে, কুমিল্লার যুবক মেহেদী প্রায় 20 বছর ধরে তার মাকে নিয়ে আখাউড়া মসজিদ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। গেল 9 মে পারিবারিকভাবে স্থানীয় জান্নাত আক্তারের সঙ্গে বিয়ে হয় মেহেদীর। তাদের মধ্যে বনিবনা ছিল না। আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সমীউদ্দিন জানান, স্বামীর যৌন নির্যাতন সহ্য করতে না পেরে কৌশলে ঘুমের ঔষধ খাওয়ায় স্ত্রী। পরে বালিশ চাপা দিয়ে স্বামীকে হত্যা করেন তিনি। বিয়ের পর থেকে সেই আসলে মেয়েটা তার স্বামীকে মেনে নিতে পারতেছিল না, কারণ মেয়েটার আরেকটা ছেলের সাথে প্রায় 1 বছর যাবত সম্পর্ক ছিল এবং মনে হয় এটার জন্য সে তার স্বামীকে সেভাবে মেনে নিতে পারে নাই এবং স্বামী তাকে বারবার শারীরিক সম্পর্কের জন্য মানে চাপ দিচ্ছিল এবং ইচ্ছার বিরুদ্ধে সেই শারীরিক সম্পর্ক করতেছিল বারবার। এটা তার মধ্যে একটা নাকি বিরক্ত ছিল। ওষুধের সাথে কোকের যে মিশিয়ে তাকে অনেকটা অজ্ঞান বা ঘুম পাড়িয়ে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত এসএসসি পরীক্ষার্থী সহ 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মোহনগঞ্জের পেরির বিল থেকে মরদেহ 2টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন পেরিরচর গ্রামের পাপ্পু মিয়া এবং এসএসসি পরীক্ষার্থী তানভীর। স্থানীয়রা জানিয়েছেন, গেল শুক্রবার দুপুরে বাড়ির সামনে পেরির বিলে মাছ ধরতে যান পাপ্পু এবং তানভীর। বিকেলে বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। দিন শেষে তারা আর বাড়ি ফিরেনি। পরে রাতেই পরিবারের লোকজন তাদের খোঁজে বিলে যান, কিন্তু তাদের কোনো সন্ধান পাননি। শনিবার সকালে পেরির বিলে একটি গাছের পাশে তাদের দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ঝড় বৃষ্টিতে কিশোরগঞ্জে দিন দিন বাড়ছে বজ্রপাতের প্রাণহানির সংখ্যা। গেল 5 বছরে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। বজ্রপাতে প্রাণহানি কমাতে প্রশাসনের কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় শঙ্কা আতঙ্কে দিন কাটছে হাওর অঞ্চলের কৃষকদের। তোফায়েল আহমেদের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। 2016 সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে সরকার, কিন্তু বিস্তীর্ণ হাওরের কৃষক ও জেলেদের নিরাপত্তায় নেওয়া হয়নি কোনো উদ্যোগ। জেলার মোট আয়তনের 46% জুড়ে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এই 3 উপজেলার অবস্থান হলেও এখানকার হাওর অঞ্চলে স্থাপন করা হয়নি কোনো আশ্রয়কেন্দ্র। নেই বজ্র নিরোধক দণ্ড। ঝড় তুফান বজ্রপাত হলে আমরা আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই। একটা আশ্রয় কেন্দ্র করে দিত, যেমন একটা ঝড় তুফানের মধ্যে আমরা আশ্রয় কেন্দ্রের মধ্যে আমরা আশ্রয় নিতে পারতাম। কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য মতে 5 বছরে বজ্রপাতে নিহত হয়েছে 100 জন, আহত হয়েছে অন্তত 15 জন। জেলায় 2019 সালে 19 জন, 2020 সালে 11 জন, 2021 সালে 24 জন, 2022 সালে 11 জন, 2023 সালে 17 জন, 2024 সালে 6 জন ও 2025 সালের এপ্রিল ও মে মাসেই 14 জন বজ্রপাতে নিহত হয়েছেন। জেলার 13টি উপজেলার মধ্যে হাওর বেষ্টিত 7টি উপজেলাতেই 5 বছরে মারা গেছেন 70 জন। খেরকোড়া রূপে কাগজ দিতে গিয়া বজ্রপাতে মারা গেছে। হঠাৎ করে একটা বজ্রপাত এসে তাদের শরীরে লাগে এবং তার 3 জনের মাটিতে লুটে পড়ে। জলবায়ুর পরিবর্তনের কারণে হাওরে বজ্রপাতের পরিমাণ বেড়েছে বলে জানায় নিকলি আবহাওয়া অফিস। যদি আপনি বুঝতে পারেন যে এখন বজ্রপাত হবে অথবা বজ্রপাত শুরু হয়ে গেছে, তাহলে আপনাকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। আর কখনো ভুলক্রমে বড় গাছের নিচে কিংবা বৈদ্যুতিক খুঁটির নিচে অথবা মোবাইল টাওয়ারের নিচে দাঁড়ানো যাবে না। বড় ধান কাটা ও বর্ষা মৌসুমে বজ্রপাতে প্রাণহানির ঘটনা সবচেয়ে বেশি ঘটে। এ সময় কালবৈশাখীর তাণ্ডবের সঙ্গে সঙ্গে বজ্রপাতে প্রতি বছর অনেক কৃষক ও জেলে প্রাণ হারান। বজ্রপাত নিরোধে জরুরি কিছু প্রকল্প হাতে নেওয়ার কথা জানান জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা। এই দুর্যোগ আসলে আগাম কোনো বার্তা নাই, তবে সচেতনতাই হলো সবচেয়ে বড়। টিআর প্রকল্প থেকে আগে কিছু বজ্র নিরোধক লাগানো হয়েছিল, এটা আসলে ব্যাপ্তি খুব কম। বজ্রপাত নিরোধে সরকার হাওরে জরুরি আশ্রয় কেন্দ্র ও বজ্র নিরোধক দণ্ড তৈরি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় 17 জনকে আটক করেছে বিজিবি। শনিবার ভোর 5টার দিকে দিনাজপুর 42 বিজিবি আওতাধীন হরিপুর উপজেলার চাপসার বিওপি সীমান্ত এলাকা থেকে 4 জন পুরুষ এবং 13 জন নারীকে আটক করে বিজিবি।
আটকদের ঠাকুরগাঁওয়ের হরিপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। পুলিশ বলছে আটক 17 জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলেও জানান পুলিশ। লালমনিরহাটে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে মা এবং ছেলের। শনিবার সকাল 9টার দিকে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পালিত গরুটি ছুটে গিয়ে এক ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চার্জে রাখা ছিল। গরুটি দৌড়াদৌড়ি করতে করতে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে বিদ্যুতায়িত হয়। গরুকে বাঁচাতে প্রথমে এগিয়ে যান জামাল হোসেন, কিন্তু তিনি নিজেও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই আটকা পড়েন। এরপর জামালের মা কমলা বেগম ছেলেকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। ঠিকাদারের অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামালপুরের দেওয়ানগঞ্জের প্রভাবশালী পলিনের বিরুদ্ধে। তিনি উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আর তার কাজের সহযোগী স্কুল শিক্ষক রশিদ। নিয়মনীতি তোয়াক্কা না করে সরকারি চাকুরি করা অবস্থায় ঠিকাদারিও করেন ওই শিক্ষক। টাকা আত্মসাতে অভিনব প্রতারণার আশ্রয়ের অভিযোগ তাদের বিরুদ্ধে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে শামীম হোসেনের একটি রিপোর্ট। 2020 সালে কুড়িগ্রামের এই ব্রিজ নির্মাণের কাজ পায় মেসার্স মঞ্জুরুল হক নয়া। তিনি দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সহযোগী হিসেবে সঙ্গে নেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিনকে। চেক নমিনিও করা হয় তাকে। সব ভালোভাবে চললেও পট পরিবর্তনের পর বদলে যায় দুজনের সম্পর্ক। ফলে নমিনি প্রত্যাহার করার কথা জানান নয়া। কুড়িগ্রাম থেকে অ্যাকশনের সাথে যোগ সাজেশন করে চেক নিয়ে আসছে। 2 নম্বরে করে চেক ভাঙায় ফেলেছে। অ্যাকশন বরাবর কিছুদিন আগে আমি উকিল নোটিশ করলাম যে আমার চেক কিভাবে পলিন নিয়ে আসে। দেখছেন এটার এই উকিল নোটিশে আমার জবাব আজ পর্যন্ত না দিয়ে এ পর্যন্ত আছে আর কি। দিন আগে আমার বাড়ি ঘর দিয়ারের কাজ করতেছি। কাজ করার সময় এই পলিন বিভিন্নভাবে ফোন দিয়ে হুমকি ধামকি করে এবং চাঁদা চায়। এক পর্যায়ে নয়া জানতে পারেন তার প্রকল্প থেকে তুলে নেওয়া হয়েছে অর্ধ কোটি টাকা। দেশ টিভির অনুসন্ধানে দেখা যায় বকশীগঞ্জ কৃষি ব্যাংক থেকে তোলা হয়েছে সে অর্থ। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি ব্যাংক কর্তৃপক্ষ। এই টাকা তোলাকে ঘিরে মেসার্স মঞ্জুরুল হক নয়ার লাইসেন্সের আদলে তৈরি আরেক লাইসেন্স আসে নয়ার হাতে। এখানেই দৃশ্যপটে আব্দুর রশিদ নামে এক শিক্ষক। নয়ার অভিযোগ, রশিদের সেই লাইসেন্স দেখিয়েই তোলা হয়েছে টাকা। সরকারি চাকরিরত অবস্থায় ঠিকাদারি লাইসেন্স নেয়ার নিয়ম না থাকায় শিক্ষক আব্দুর রশিদকে কল করলে তিনি জানান অনেক আগেই চাকরি থেকে অবসর নিয়েছেন তিনি। তবে তার কর্মস্থলে গেলে জানা যায় এখনো চাকরিরত তিনি। জনাব মোহাম্মদ রশিদ স্যার আমাদের ওই অত্র প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। তিনি কোনো রিজাইন পত্র দেননি। এবার পলিনের মুখোমুখি আমরা। তার অভিযোগ, জালিয়াতি তিনি নন, করেছেন ঠিকাদার নয়া। টেন্ডারে অংশগ্রহণ করার মতো লাইসেন্স আমাদের কাছে না থাকার কারণে নয়া মেম্বারের কাছে গিয়ে লাইসেন্সটা আমরা নেই। নেওয়ার পরে কাজটা আমরা পাই, কাজটা শুরু করি। কাজটার সমস্ত টাকা পয়সা ইনভেস্ট আমাকে মোট 9টা চেক দেয়। 9টা চেকই আমি মঞ্জুরুল হক নয়া সাহেবকে দিয়ে দিয়েছি। আমাদের ওখানে ইনভেস্ট আছে প্রায় 80 থেকে 90 লক্ষ টাকা, হিসাব করলে পাওয়া যাবে। এই টাকা সে গত 4 বছর যাবত বা 3 বছর যাবত আমরা বিভিন্নভাবে চাই, সে আমাদেরকে টাকা দেয় না। সে যে আমাকে চাঁদাবাজির অভিযোগ দিছে, এটার জন্য আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। তবে দুই পক্ষকে ডেকে সমাধানের আশ্বাস কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। চেক নেওয়ার পরে এখন কন্ট্রাক্টর এবং সাব কন্ট্রাক্টরের ভিতরে কি হয়েছে ওটা আমাদের নলেজে নাই। এখন এটা নিয়ে দুই পক্ষের ভিতরে একটা সমস্যা হয়েছে, ওটা আমি বসে সমাধান করার জন্য বলছি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে বকেয়া বেতন পরিশোধ সহ 5 দফা দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করেছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষক কল্যাণ পরিষদ। শনিবার সকালে 11টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক ইমাম শিক্ষক অংশ নেন। পরে বিক্ষোভ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে আধ ঘন্টার বেশি সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। এছাড়া কুষ্টিয়া, দিনাজপুর সহ সারা দেশে বিভিন্ন জেলায় কর্মসূচি হয়।
দাবি 1 নম্বর প্রকল্পটি অতি দ্রুত অনুমোদন করে ঈদুল আজহারের পূর্বে প্রকল্পের সকল জনবলের 5 মাসের বেতন ভাতা ও বোনাস দিতে হবে। যদি দাবি পূরণ না হয়, ঈদের আগেই বেতন বোনাস পরিশোধ করা না হয়, আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে জানিয়ে দিতে চাই, জেলায় জেলায় নয় সারা বাংলাদেশ আমরা ব্লক করে ফেলব। কুষ্টিয়ায় পেঁয়াজ ও রসুন সংরক্ষণে কৃষি বিপণন অধিদপ্তরের মডেল ঘর সাড়া ফেলেছে কৃষকদের মাঝে, যে ঘরে কৃষকরা 9 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন পেঁয়াজ রসুন, বিক্রিও করতে পারবেন সুবিধামতো সময়ে ন্যায্য মূল্যে। ফলে কমবে কৃষকদের লোকসান, দূর হবে ব্যবসায়ীদের দৌরাত্ম্য, কমবে আমদানি নির্ভরতা, সুফল পাবে কৃষক থেকে ভোক্তারাও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের একটি রিপোর্ট। দেশে পেঁয়াজের বাৎসরিক চাহিদা 27 লক্ষ মেট্রিক টন, আর উৎপাদন হয় প্রায় 35 লক্ষ মেট্রিক টন। এরপরেও সংরক্ষণের অভাবে প্রতি বছর 10 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয় চাহিদা পূরণে। তবে সম্প্রতি কৃষি বিপণন অধিদপ্তরের কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন ও বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্পের আওতায় মডেল ঘর সাড়া ফেলেছে কুষ্টিয়ার কৃষকদের মাঝে, যে ঘরে কৃষকরা 9 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন পেঁয়াজ ও রসুন, বিক্রিও করতে পারবেন সুবিধামতো সময়ে ন্যায্য মূল্যে। বিনামূল্যে পেঁয়াজ ও রসুন সংরক্ষণে এমন মডেল ঘর পেয়ে খুশি কৃষকেরা। এই ঘরটা পাওয়াতে আমরা হলো প্রতি বছর আমাদের পেঁয়াজ নষ্ট হতে পচে যেত, আমি অনেক পেঁয়াজ লাগাতাম, মানে দেখা যাচ্ছে যে বছরে 10,000 টাকার পেঁয়াজ ছিল, 8 বিঘে পেঁয়াজ লাগাতে সবই পচে গেছিল। যখন বাজারে প্রথম ছিল 700 টাকা, এখন আমরা এই সংরক্ষণ করার কারণে এখন আমরা 2000, 2100 বা 1800 টাকা বেচতে পারতে, এতে আমরা অনেক উপকৃত হয়েছি। বাড়ির আঙিনায় মাত্র 1% জমিতে টিন বাঁশ লোহা দিয়ে তৈরি করা হচ্ছে এসব মডেল ঘর, যাতে রয়েছে 6টি তাপ নিয়ন্ত্রণ ফ্যান ও 3 স্তরের মাচা, যেখানে সংরক্ষণ করা যায় 350 থেকে 400 মন পেঁয়াজ। কৃষকরা বলছেন, প্রতিটি জেলা উপজেলায় এ উদ্যোগ ছড়িয়ে দিতে পারলে উপকৃত হবেন প্রান্তিক কৃষকেরা। এইরকম ঘর যদি এই বর্তমান সরকার যদি দিয়ে দেয়, তাহলে হয়তো আমাদের বাংলাদেশে হয়তো পেঁয়াজ নিয়ে আর মনে হয় হাহাকার সৃষ্টি হবে না। প্রকল্পের কর্মকর্তারা বলছেন, এ প্রকল্প পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে কমবে কৃষকদের লোকসান, দূর হবে ব্যবসায়ীদের দৌরাত্ম্য, কমে আসবে আমদানি নির্ভরতা, সুফল পাবে কৃষক থেকে ভোক্তারাও। এই ঘরগুলো অবশ্যই বাড়ানো দরকার, এবং বাড়াইলে এতে যদি আমরা প্রত্যেকটা ইউনিয়নে আরও ব্যাপকভাবে ঘর দিতে পারতাম, তাহলে অবশ্যই পেঁয়াজের পচনটা রোধ হতো এবং বাইরে থেকে আমদানিটাও কম করা লাগতো। এই প্রকল্পটা এত আশাদায়ক এবং ফলপ্রসূ, চাষিদের মাঝে কিন্তু এটা আলোর মুখ দেখিয়েছে, এবং আমাদের এই যে পেঁয়াজ এখন ভারতীয় পেঁয়াজ আসছে না, তারপরেও কিন্তু আমরা সেলফ সাফিসিয়েন্সিতে রয়ে গিয়েছি। এ প্রকল্পের আওতায় জেলার কুমারখালী ও খোকসা উপজেলায় ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে 35টি পেঁয়াজ ও রসুন সংরক্ষণের মডেল ঘর। আগামীতে এই ঘরের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। 1909 সাল থেকে 2010 সাল পর্যন্ত 101 বছরের বাছাই করা 103টি ছবি নিয়ে বান্দরবানের রাজার মাঠে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে দৃক গ্যালারি। মোট 8 জন শিল্পীর ছবি তুলে ধরা হয় প্রদর্শনীতে। এসব ছবির মধ্যে রয়েছে তৎকালীন ইংল্যান্ডের রানী এলিজাবেথের সঙ্গে বোমাং রাজপরিবারের সদস্যদের ছবিও। আবুল বাশা নয়নের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ব্রিটিশ গভর্নর পার্বত্য চট্টগ্রামে পরিদর্শনে এলে বান্দরবানের দ্বাদশ বোমাং রাজা ক্যাজাইপ্রু চৌধুরী এবং তার পরিবারের সদস্যরা তাকে অভ্যর্থনা জানান। ছবিটি 1909 সালে তোলা, অর্থাৎ 116 বছর আগের। 1909 সাল থেকে 2010 সাল পর্যন্ত 101 বছরের বাছাই করা ছবি নিয়ে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে দৃক গ্যালারি। মোট 8 জন শিল্পীর ছবি তুলে ধরা হয় প্রদর্শনীতে। এসব ছবির মধ্যে রয়েছে তৎকালীন ইংল্যান্ডের রানী এলিজাবেথের সঙ্গে বোমাং রাজপরিবারের সদস্যদের ছবিও। সবগুলো ছবি পার্বত্য বান্দরবানের ইতিহাস ঐতিহ্যের ধারক। সবচেয়ে বড় কথা যে বান্দরবানের মতো এইরকম একটা জায়গাতে, এইরকম একটা হেলি ট্র্যাক জায়গাতে, যেটাকে সাধারণত ট্যুরিজম স্পট হিসেবে চিন্তা করা হয়, কিন্তু সেটাও যে সংস্কৃতির দিক দিয়ে কত বেশি সমৃদ্ধ, আজকে এই এক্সিবিশনে না আসলে সেটা আমি কখনো জানতে পারতাম। শুধু ফটোগ্রাফার কেন্দ্রিক একটা
গ্যালারি স্থাপন করা যায় এবং বান্দরবানে যতগুলো নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে এবং যতগুলো জীবন জীবিকা আছে সেই সব জীবন জীবিকা নিয়ে যদি ফটোগ্রাফি করে সেখানে আমরা সংরক্ষণ করতে পারি তাহলে বান্দরবানের যে পর্যটকরা আসবে তাদের জন্য সেটা আরেকটা আলাদা একটা আকর্ষণ সৃষ্টি করতে পারে। আমরা যেমন অনেক ধরনের ঐতিহ্যকে ধরে রাখি, সেরকম দেশের একটা দায়িত্ব রয়েছে আমাদের এই ঐতিহ্য, ইনট্যাঞ্জিবল হেরিটেজ বলা হয় ইংরেজিতে, যেই জিনিসগুলি পদার্থ হিসাবে রাখে না, চিন্তা বা অন্যভাবে যেগুলি দেখা হয়, এগুলি কিন্তু হারিয়ে যাচ্ছে। এগুলি অন্যান্য দেশে বিশ্ববিদ্যালয় রাখে, সরকার রাখে, আমাদের এখানে সেগুলি হয়নি। এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে ফুটে উঠেছে এখানকার বোমাং রাজ পরিবার সহ 11টি জাতিসত্তার বর্ণাঢ্য সামাজিক ও সাংস্কৃতিক জীবন। এই আয়োজনে অভিভূত হয়েছেন দর্শনার্থীরা। আজকে আমরা এই 8জন ফটোগ্রাফার ছবিগুলোর মাধ্যমে প্রায় 100 বছরের আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারছি। তৎকালীন সময়ের আমাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এবং আমাদের ঐতিহ্যের যে অবস্থা, এগুলো আমরা জানতে পারছি। আদিবাসীদের এই চিত্র প্রদর্শনীতে আরো সাংস্কৃতিক প্রকৃতি, আমাদের যে আদিবাসীদের যে পোশাক পরিচ্ছদ, সবগুলো আমরা দেখতে পাচ্ছি এই ছবির মাধ্যমে। মোট 2500 ছবির মধ্যে বাছাই করা 103টি ছবি প্রদর্শনীতে স্থান পায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। মেহেরপুর বাগানে ভর্তি গাছে থোকায় থোকায় ঝুলছে লিচু। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন হয়েছে ভালো। লিচুর দামও ভালো পাচ্ছেন বাগান মালিক এবং ব্যবসায়ীরা। এদিকে লিচুর গুণগত মান ঠিক রাখতে কৃষকদের নানান পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আখতারুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। গাছ থেকে লিচু পেড়ে জড়ো করছেন শ্রমিক ও মালিকরা। চলছে ছোট বড় আর লাল সবুজ লিচু বাছাই। সুমিষ্ট ও রসালো এই লিচু বাছাই করে আটি বাঁধার কাজ করছেন কয়েকজন শ্রমিক। মেহেরপুর জেলার লিচু বাগানগুলোতে বাগান মালিক ও শ্রমিকদের এমনই ব্যস্ততা। বাগান মালিকরা বলছেন মৌসুমের প্রথম লিচু সংগ্রহ করে স্থানীয় বাজারে পাঠাতে হচ্ছে, এরপর তা যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। গত কয়েক বছর ভালো ফলন না হলেও এবার জেলায় লিচুর ফলন ভালো হয়েছে। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো স্বাদে ভরা লিচু। ব্যবসায়ীরা বলছেন মেহেরপুর জেলার লিচুর চাহিদা রয়েছে সারা দেশে, বাজারে দামও পাওয়া যাচ্ছে ভালো। এবছর পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় লিচুর আকার তুলনামূলক ছোট হয়েছে, তবে ফলন বেশি হওয়ায় লাভের আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। এটা যেখানে যাবে মনে করেন অন্য জায়গায় লিচু আর কেউ খেতে চায় না। সুন্দর এবং ব্যবসায়ীরাও লাভবান হয়েছে, আমরা ক্রেতা হিসেবে আমরাও ক্রয় ক্ষমতার মধ্যে কিনে খাচ্ছি। এরপরে লিচু অত্যন্ত স্বাদ এবং রসে ভরা, ভালোই ফলন হয়েছে, চাহিদাও বেশি, দামও ভালো, বাম্পার ফলন, আমরা একটু লাভবান হব। বাংলাদেশ যেখানে যাবে সেখানেই মেহেরপুর জেলার লিচুর নাম করতে হবে, এত মিষ্টি। এদিকে অপরিপক্ক লিচু বাজারজাত করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। মেহেরপুর জেলার লিচু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। আশা করা যায় যে লিচুর যে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল তা আমরা অর্জন করতে সক্ষম হয়েছে। মেহেরপুর জেলায় চলতি মৌসুমে 725 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। এসব বাগানে রয়েছে আটি কলম, বোম্বাই ও চায়না 3 জাতের লিচু। এবছর লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6199 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সিলেটের প্রাণকেন্দ্র মীর বক্সটুলায় রয়্যাল মার্ক নামের অত্যাধুনিক মানের হোটেলের উদ্বোধন হয়েছে। শুক্রবার এক অনুষ্ঠানে হোটেলের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব এবং মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারি। কোম্পানির চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানি ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। নতুন এ হোটেল রয়েছে 50টি সুসজ্জিত রুম এবং সুফারা নামের একটি অল ডে ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়া আংরা নামের একটি লাইভ কিচেন বারবিকিউ রেস্টুরেন্টের পাশাপাশি রয়েছে একটি ব্যানকুয়েট হল এবং কফি লাউঞ্জ।